পলাশীর যুদ্ধ, এই একটা যুদ্ধই কিন্তু বাংলার শেষ স্বাধীন নবাবের ভাগ্য ঠিক করে দিয়েছিল। চলুন আজ সেই বিশ্বাসঘাতকতা আর ষড়যন্ত্রের গল্পটা একটু কাছ থেকে দেখি, যে ঘটনাটা পুরো উপমহাদেশের ইতিহাসটাই চিরদিনের মতো বদলে দেয়। আচ্ছা, একটা অদ্ভুত প্রশ্ন দিয়ে শুরু করা যাক, কেমন? ভাবুন তো, একদিকে প্রায় 50,000 সৈন্যের এক বিশাল বাহিনী, আর অন্যদিকে মাত্র 3,000। অথচ এই বিশাল বাহিনীটা হেরে গেল কিভাবে সম্ভব? আসল উত্তরটা কিন্তু যুদ্ধের ময়দানে ছিল না, ছিল পর্দার আড়ালে। বলা যায়, প্রথম গুলিটা ছোড়ার অনেক আগেই খেলার ফলাফল ঠিক হয়ে গিয়েছিল। তো এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের কয়েকটা জিনিস দেখতে হবে। যেমন, সিরাজ যখন সিংহাসনে বসেন তখনকার সংকটটা কী ছিল, তারপর কোম্পানির সাথে তার ঝামেলাটা ঠিক কোথায় গিয়ে দাঁড়ায়, আর অবশ্যই পলাশীর সেই বিখ্যাত ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতার সেই যুদ্ধ, আর সবশেষে এর ফল কি হয়েছিল, কিভাবে এক নতুন যুগের শুরু হল। সালটা ছিল 1756। তরুণ সিরাজউদ্দৌলা বসলেন বাংলার মসনদে। কিন্তু এটা কোনো ফুলের বিছানা ছিল না, ছিল একেবারে কাঁটার সিংহাসন। কারণ তিনি উত্তরাধিকার সূত্রে শুধু একটা রাজ্যই পাননি, পেয়েছিলেন এমন একটা দরবার যা কিনা শত্রুতে ভরা ছিল। সিংহাসনে বসার পর থেকেই সিরাজের অবস্থা ছিল যাকে বলে জলে কুমির ডাঙায় বাঘ। একদিকে তার নিজের লোকেরাই শত্রু, যেমন তার খালা ঘোষেটি বেগম বা চাচাতো ভাই শওকত জং। আবার অন্যদিকে সেনাবাহিনীর ভেতরেও অসন্তোষ ছিল, যার মূলে ছিলেন সেনাপতি মীর জাফর। আর এই সব কিছুর সাথে ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাড়াবাড়ি, যা সিরাজের জন্য পরিস্থিতি আরও অনেক বেশি জটিল করে তুলেছিল। আর জানেন, এই ষড়যন্ত্রের জালটা কারা বুনেছিল? তার সবথেকে কাছের লোকেরাই। ভাবুন একবার, নিজের খালা ঘোষেটি বেগম, প্রধান সেনাপতি মীর জাফর, এমনকি সেই সময়ের সবচেয়ে প্রভাবশালী ব্যাংকার জগৎ শেঠের পরিবার, এরা সবাই মিলে শুরু থেকেই সিরাজের বিরুদ্ধে একটা জোট তৈরি করে ফেলেছিল। তো ঘরের ভেতর এই যখন অবস্থা, তখন বাইরের শত্রুও কিন্তু বসেছিল না। সিরাজকে একই সাথে লড়তে হচ্ছিল আরও বড় একটা শক্তির সাথে, আর সেটা হলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যারা দিনে দিনে আরও শক্তিশালী আর উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠছিল। এখন প্রশ্ন হল, কোম্পানির সাথে নবাবের ঝামেলাটা ঠিক কী নিয়েছিল? দেখুন, বেশ কয়েকটা কারণ ছিল। প্রথমত, কোম্পানিকে ব্যবসা করার জন্য একটা বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল, যার নাম দস্তক। কিন্তু তারা এর যথেচ্ছ অপব্যবহার করছিল নিজেদের ব্যক্তিগত ব্যবসার জন্য। এতে নবাবের কোষাগারের অনেক ক্ষতি হচ্ছিল। তার ওপর তারা নবাবের কোনোরকম অনুমতি না নিয়ে কলকাতায় দুর্গ বানাচ্ছিল। শুধু তাই না, নবাবের শত্রুদেরও তারা আশ্রয় দিচ্ছিল। সব মিলিয়ে পরিস্থিতি একদম চরমে পৌঁছেছিল। আর এই চাপা উত্তেজনা থেকেই জন্ম নিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের। ব্রিটিশরা তো খুব ভালো করেই জানত যে সৈন্য সংখ্যায় তারা নবাবের কাছে কিছুই না, তাই সামনাসামনি লড়াইয়ের বদলে তারা অন্য পথ ধরল। তারা নবাবের দরবারের ভেতরেই বন্ধু খুঁজতে শুরু করল। আর এই সুযোগটাই লুফে নিলেন রবার্ট ক্লাইভ। কোম্পানির বাহিনীর এই চালাক নেতাটা দরবারের ভেতরের অসন্তোষকে দারুণভাবে কাজে লাগালেন। তিনি সোজা সিরাজের সবচেয়ে বড় শত্রুদের সাথেই একটা গোপন চুক্তি করে বসলেন। এই ষড়যন্ত্রের একেবারে কেন্দ্রে কে ছিল জানেন? স্বয়ং নবাবের প্রধান সেনাপতি মীর জাফর। তাকে লোভ দেখানো হয়েছিল বাংলার সিংহাসনের, আর তার সাথে হাত মিলিয়েছিল রায়দুর্লভের মতো অন্য সেনাপতিরা আর বাংলার সবথেকে ধনী ব্যাংকার জগৎ শেঠ। ক্লাইভ যে কি পরিমাণ ধূর্ত ছিলেন তার একটা উদাহরণ দিই। ষড়যন্ত্রকারীদের মধ্যেই একজন ছিলেন উমিচাঁদ নামের এক বণিক। তিনি হুমকি দিয়েছিলেন যে তাকে আরও বেশি টাকা না দিলে সব ফাঁস করে দেবেন। ক্লাইভ কি করলেন? তিনি দুটো চুক্তি বানালেন, একটা সাদা কাগজে যেটা আসল, আর একটা লাল কাগজে যেটা ছিল নকল। এই নকল চুক্তিটা দেখিয়েই তিনি উমিচাঁদকে বোকা বানান। পরে ক্লাইভ বলেছিলেন, এমন একজন খলনায়ককে ধোঁকা দেওয়াটা আসলে ন্যায় বিচারেরই একটা অংশ। অবশেষে সেই দিনটা এলো, 1757 সালের 23শে জুন। পলাশীর প্রান্তরে দুই বাহিনী মুখোমুখি। কিন্তু এটা এমন একটা যুদ্ধ ছিল যার ফলাফল হয়তো আগেই লেখা হয়ে গিয়েছিল। শুধু কাগজ কলমের হিসেবে দেখলে তো সিরাজের জেতারই কথা। কোথায় তার প্রায় 50,000 সৈন্য, আর কোথায় ক্লাইভের মাত্র 1,003 সৈন্য। ব্যবধানটা বিশাল। কিন্তু সেদিন যুদ্ধটা ঠিকঠাক হলই না, বরং ঘটল কিছু অদ্ভুত ঘটনা। যেমন, যুদ্ধের মাঝখানে হঠাৎ করে শুরু হলো তুমুল বৃষ্টি। নবাবের বারুদ সব গেল ভিজে, তার গোলন্দাজ বাহিনী হয়ে গেল অকেজো। ঠিক এর পরপরই তার সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি মীর মদন মারা গেলেন। এই দুটো ঘটনায় সিরাজ মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়লেন। আর এর পরই হল সেই চূড়ান্ত বিশ্বাসঘাতকতাটা।
নবাবের সেনাবাহিনীর যে সবচেয়ে বড় অংশগুলো, যাদের নেতৃত্ব দিচ্ছিলেন মির্জাফর আর অন্য ষড়যন্ত্রকারীরা, তারা যুদ্ধই করল না। ক্লাইভের সাথে করা গোপন চুক্তি মেনে তারা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখল। হতাহতের সংখ্যাটা দেখলেই বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায়। ব্রিটিশদের পক্ষে মারা গিয়েছিল মাত্র ২২ জন, ভাবা যায়। আর নবাবের বিশাল বাহিনীর প্রায় ৫০০ জন হতাহত হয়, সেটাও মূলত পালানোর সময় যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল তাতে। পলাশির যুদ্ধের পর বাংলার, এমনকি পুরো ভারতের ইতিহাস খুব দ্রুত বদলে যেতে শুরু করল। একটা যুগের শেষ হল আর শুরু হল ব্রিটিশ শাসনের এক নতুন অন্ধকার অধ্যায়ের। যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েও সিরাজের শেষ রক্ষা হয়নি। কিছুদিন পরেই তাকে ধরে ফেলা হয়, আর তারপর খুব নির্মমভাবে হত্যা করা হয়। এভাবেই শেষ হয়ে যায় তার ছোট্ট আর সমস্যা সংকুল শাসন। আর চুক্তি অনুযায়ী যা হওয়ার তাই হল। রবার্ট ক্লাইভ নিজে দাঁড়িয়ে থেকে বিশ্বাসঘাতক মীর জাফরকে বাংলার নতুন নবাবের মসনদে বসিয়ে দিলেন। তবে নামে নবাব হলেও তিনি ছিলেন আসলে ব্রিটিশদের হাতের পুতুল। এই একটা ঘটনার ফল হয়েছিল সুদূর প্রসারী। বাংলার সমস্ত সম্পদ চলে গেল কোম্পানির হাতে। ফরাসিদের মতো ইউরোপীয় প্রতিদ্বন্দ্বীরা বাংলা থেকে বিদায় নিল। আর সবচেয়ে বড় কথা হল, ভারতে যে প্রায় ২০০ বছরের ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল, তার ভিত্তিপ্রস্তর কিন্তু ওই পলাশির যুদ্ধেই স্থাপন করা হয়েছিল। এত সব ষড়যন্ত্র, এত বিশ্বাসঘাতকতার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। পলাশির ময়দানে যা হয়েছিল সেটাকে কি আদৌ একটা যুদ্ধ বলা চলে, নাকি এটা ছিল আসলে ক্ষমতার একটা লেনদেন, একটা সাজানো চুক্তি যা ইতিহাসের মোড়টা চিরদিনের জন্য ঘুরিয়ে দিয়েছিল?